ওকে। আচ্ছা, আমাকে তো শোনা যাচ্ছে না ভালো মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে যে পারপাসটা ছিল এরকম যে আমরা আহ, কিভাবে হচ্ছে যে গবেষণা জগৎটাতে প্রবেশ করব। আমি জানি যে এখানে হয়তো আপনারা দু একজন থাকবেন, যারা হয়তো বা আপনারা যারা আছেন সবাই হয়তো কম বেশি এই বিষয়টাতে আইডিয়া রাখেন। তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি সবার কথা চিন্তা করে হচ্ছে যে এই সেশনটা করা, যে হচ্ছে যাতে যারা একদমই জানে না তাদের জন্য, যে আমরা কিভাবে হচ্ছে যে একাডেমিক্যালি একটা গবেষণা সেক্টরে হচ্ছে যে কাজ করতে শুরু করব, বা আমাদের হচ্ছে যে একটা প্রফেশনাল গাইডলাইন বা প্রফেশনাল স্ট্র্যাটেজিটা কি হবে, কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে সামনে আগাবো, ওইটা নিয়ে হচ্ছে আলোচনা করব। আহ, তো এই জন্য হচ্ছে আমরা কি করছি, যে এখানে একটা হেডলাইন রাখছি, যারা হচ্ছে বিগিনার্স তাদের জন্য একটা রিসার্চ গাইডলাইন থাকবে, এবং এখানে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে পুরো জার্নিটাকে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে যে আহ, আমরা জানি যে রিসার্চ জিনিসটা কি, যে রিসার্চ হচ্ছে কি একটা হচ্ছে যে ইনভেস্টিগেশন, তাই না? কোন একটা ফ্যাক্ট অথবা কোন একটা প্রবলেম নিয়ে কাজ করব, এবং ওইটার উপর যখন আমাদের হচ্ছে যে কাজ শেষ হয়ে যাবে, ইনভেস্টিগেশন শেষ হয়ে যাবে, তো ওইখান থেকে হয়তো আমরা একটা আউটপুট পাবো, যে আউটপুটটা হইতে পারে হচ্ছে যে পজিটিভ হইতে পারে, অনেক ক্ষেত্রে নেগেটিভও হইতে পারে অ্যাকচুয়ালি। আহ, but এটা এটা মিন করে অ্যাকচুয়ালি কোনো নতুন আইডিয়া বের করা, অর্থাৎ কোনো একটা টপিককে ধরে অথবা কোনো একটা প্রবলেমকে ধরে, সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম হইতে পারে। সেটা হইতে পারে হচ্ছে যে সায়েন্টিফিক কোনো একটা প্রবলেম, সেটা হইতে পারে সোশ্যাল কোনো একটা প্রবলেম, অথবা দুইটার কম্বিনেশন যেখানে সায়েন্সের উপর সোশ্যাল কোনো একটা ফ্যাক্ট ডিপেন্ড করতেছে। সো এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করে যখন আমরা হচ্ছে সেখান থেকে কোনো একটা সলিউশন বের করি, বা সেখান থেকে কোনো একটা নতুন আইডিয়া বের করি, আমরা ওইটাকেই কিন্তু বলতেছি রিসার্চ। ঠিক আছে। তো রিসার্চ করতে গেলে অ্যাকচুয়ালি আমাদেরকে কি কি লাগে, আমাদেরকে আসলে রিসার্চের জগৎটা আসতে গেলে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে হয়। উম, মানে আমরা কিন্তু দুইটা, আমাদের থিঙ্কিংটা মেইনলি দুইটা ক্যাটাগরিতে কিন্তু, উম, বড় সেন্সে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে যে জেনারেল থিঙ্কিং, আর একটাকে বলতে পারি হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো আহ, আমি জানি না যে আপনাদের মধ্যে কয়জন বা কেউ কি দাবা খেলছেন কিনা কখনো। তো দাবা খেলাটাকে কিন্তু এই ক্রিটিক্যাল টাইপ অফ গেম বলা হয়। তাই এখানে হচ্ছে যে পুরা ফাইটটা হয় হচ্ছে যে ব্রেনের সাথে ব্রেনের, দুইটা মাথার মধ্যে ফাইট হয়, যে আমি ওর থেকে কতটা ফাস্ট ডিসিশন মেক করতে পারতেছি, আমি আমার অপোনেন্ট থেকে কতটা ক্রিটিক্যালি চিন্তা করতে পারতেছি, কতটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করতে পারতেছি। তার মানে হচ্ছে আমি যদি কখনো নর্মাল সেন্স নিয়ে চেস খেলতে যাই, দাবা খেলতে যাই, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার অপোনেন্টের সাথে পারবো না। সো এই জন্য হচ্ছে যে রিসার্চের ব্যাপারটাতে আমরা দেখবো যে আমাদের থিঙ্কিং ওই মেন্টালিটিটাই ওইভাবে নিতে হবে, যে সবসময় একদম সিম্পলি চিন্তা করলে হবে না, একদম মানে খুব সহজে কিছু পেয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, ওইরকম কিছু না, আনসার্টেন হইলে হবে না। এখানে হচ্ছে যে কনস্ট্রাকটিভ হইতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কার হইতে হবে, এবং এরপরে হচ্ছে যে একটা সার্টেনিটিতে যাইতে হবে, পৌঁছাইতে হবে। ঠিক আছে। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা কি করবে, যেটা আমার হচ্ছে যে নলেজ গেইন করতে সাহায্য করবে, বা আমার নলেজ, হ্যাঁ, যেটা এই যে নলেজে হচ্ছে কন্ট্রিবিউট করবে, এবং হচ্ছে আমরা সেটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে কাজে লাগাবো। কারণ হচ্ছে আমি যদি একটা কিছু একটা প্রবলেম ফাইন্ড আউট করলাম এবং ওটাকে সলভ করলাম, দেখা গেল প্রবলেমটা যা এবং তার যে সলিউশন, এই কোনোটাই আমার আসলে কাজে লাগলো না, তখন কিন্তু আসলে ওইটা দিয়ে, ওই রিসার্চ দিয়ে আসলে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, বা ওই ইম্প্যাক্ট একটা ফ্যাক্টর রিসার্চে। হ্যাঁ। And ওই তো হচ্ছে যে ওই ইম্প্যাক্টটা কিভাবে কি হবে বা কতটুকু ইম্প্যাক্ট থাকবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে যে ওইটার ডিমান্ডটা কত, আমার প্রবলেমটা কতটা ক্রিটিক্যাল, বা প্রবলেমটা কতটা ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে, এবং তার সলিউশনটা আমরা কি পেয়েছি, এটার উপর ডিপেন্ড করে।
তো এই ক্ষেত্রে আমাদের সব থেকে বড় প্রবলেম যেটা হয় যে আমরা আসলে মানে এজ এ বিগিনার আমরা আসলে ফ্রাস্ট্রেশনে ভুগি। মানে রিসার্চ এই এই নামটা শুনলেই হচ্ছে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে যে এইটা আবার কি জিনিস। ঠিক আছে। তো মানে মনে হয় যে আমরা একটা সমুদ্রের মধ্যে হারাই গেছি। হুম। আর হচ্ছে যে কারণ কি, কারণটা হলো ওই যে মানে আমি অ্যাকচুয়ালি কোন জায়গাটা কাজ করব, কোন জায়গাটা কাজ করব, টপিকটা কি হবে, হ্যাঁ, কোন মেথোডোলজিতে কাজ করব। এবং হচ্ছে যে আরেকটা ব্যাপার কাজ করে যে রাইটিং। মানে সাপোজ আমি হচ্ছে যে একটা টপিক সিলেক্ট করলাম, আমি একটা মেথডে কাজ করলাম, কিন্তু এখন আমি কিভাবে লিখবো সেটাকে, মানে কিভাবে ওইটাকে প্রেজেন্ট করব, পেপারটাকে কিভাবে লিখবো। হ্যাঁ। তো এই যে যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু কোনোটাই একদম সিম্পল না। মানে এই যে টপিক সিলেক্ট করা, ইট নট লাইক যে আমি জাস্ট মন চাইলো আমি একটা টপিক সিলেক্ট করে ফেললাম, এরকম না। মেথোডোলজি আমি চাইলেই যে একটা মেথডে কাজ করে ফেললাম এবং ওইটা খুব বড় কিছু হয়ে গেল, খুব ইম্প্যাক্টফুল কিছু একটা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং রাইটিং, রাইটিং ব্যাপারটা হচ্ছে ইট টেক্স টাইম অ্যাকচুয়ালি। এই এই রাইটিংটা, পেপার রাইটিং এবং নর্মাল রাইটিং হ্যাজ এ ফাস্ট ডিফারেন্স। হ্যাঁ, যে এই দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে আসলে টাইম কনজিউমিং। ওই যে একটা একটা এরকম থিওরি আছে যে আহ, কোন একটা যে কোনো একটা বিষয়ে মাস্টারিং করতে চাইলে মিনিমাম ওখানে 10,000 ঘন্টা টাইম দিতে হয়, এরকম একটা থিওরি আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে যে আমরা বলি না অনেকে ন্যাচারালি ট্যালেন্টেড এইটা সেইটা, হ্যাঁ, অনেকে অনেক এক্সপার্ট বিভিন্ন বিষয়ে। অ্যাকচুয়ালি দেখা যায় যে সে হয়তো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি অথবা মানুষের সামনে অথবা ব্যাকগ্রাউন্ডে সে ওই ব্যাপারটার উপরে এত বেশি টাইম ইনভেস্ট করছে, এত বেশি মনোযোগ কনসেন্ট্রেশন ইনভেস্ট করছে যে সেটা হয়তো 10,000 ঘন্টারও বেশি। আলটিমেটলি এই কারণে দেখা যায় যে তারা ওই ব্যাপারটার উপর হচ্ছে কি হয়ে যায়, এক্সপার্ট হয়ে যায়। ঠিক আছে, এক্সপার্ট হয়ে যায়। সো কোনো একটা ব্যাপার বা কোনো একটা টপিকের উপরে এক্সপার্টিজে হতে চাইলে ওইটার উপরে কিন্তু আমাদের অবশ্যই টাইম ইনভেস্ট করতে হয়। এবং এই যে যে আমরা প্রত্যেকটা ব্যাপার দেখতেছি যে রিসার্চের ব্যাপারটাও কিন্তু তাই। এখানে হচ্ছে যে এখানে মানুষ দেখবে, এখানে হচ্ছে যে আমি নিজে টের পাবো যখন আমি এটা নিয়ে কাজ করতে যাব যে না আমি টাইম এখানে ইনভেস্ট করতেছি কি কারণে, এই টপিক সিলেক্ট করতে অথবা মেথোডোলজি ঠিক করতে গিয়ে। মেথোডোলজি ঠিক করলাম, এরপরে ওই মেথডটাকে এস্টাবলিশ করতে গিয়ে আমি টাইম ইনভেস্ট করতেছি। এন্ড দেন যখন আমি টপিক সিলেক্ট করলাম, মেথোডোলজি ঠিক করলাম, ওইটাকে আমি এস্টাবলিশ করলাম, দেন ওই মেথডে আমি যখন কাজ করতে যাচ্ছি তখন ওই কাজ করতে গিয়ে দেখা গেছে যে আবার আমাকে অনেক জটিলতায় পড়তে হইতেছে, ওগুলা সলভ করতে হইতেছে। সলভ করার পরে একটা পর্যায়ে গিয়ে আমাদের যখন কাজ শেষ হয়ে গেলো, দেন আমরা লেখালেখিতে যাইতে পারি। ইভেন এই লেখালেখিতেও হচ্ছে আমরা কিভাবে লিখবো, কোন প্যাটার্নে লিখবো, হ্যাঁ, কোন জিনিসগুলো আমি রাখবো। একটা কাজ তো অনেক ভাস্ট পরিসরই হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে আমি কি কি জিনিস নিয়ে কাজ করব, পেপারে কোন জিনিসটা রাখবো কোনটা বাদ দিব, এই যে যে ব্যাপারগুলো এগুলো কিন্তু টাইম কনজিউমিং, মনোযোগ দিতে হয় এবং হচ্ছে খুবই পরিশ্রমের ব্যাপার। সো রিসার্চ ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আসলে ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। যে আমার যদি ইন্টারেস্ট ভালো না থাকে, মানে খুব একটা ইন্টারেস্ট না থাকে, আমি যে টপিকটা সিলেক্ট করতেছি এই টপিকের উপরে, আমি যে মেথোডোলজি যাইতে চাচ্ছি সেই মেথোডোলজির উপর আমার যদি কনফিডেন্ট না থাকে, দেন এটা এটা কিন্তু কাইন্ডস অফ বার্ডেন হয়ে দাঁড়ায়। দ্যাটস ওয়াই, যেহেতু অ্যাকচুয়ালি রিসার্চের জগৎটা তো লিমিটেড না, অ্যাকচুয়ালি ভাস্ট। হ্যাঁ। তো মানে একজনের জন্য থাউজেন্ডস অপশন আছে। থাউজেন্ডস বললেও অ্যাকচুয়ালি কম হয়ে যাবে। ঠিক আছে, থাউজেন্ডস অফ থাউজেন্ডস বলা যায়, সেটাও কম হয়ে যায়, কারণ আসলে হিউজ অপরচুনিটি আছে। কিন্তু এর মধ্যে অ্যাকচুয়ালি আমার জন্য কোনটা সুইটেবল ওই ওই যে ওই ব্যাপারটা চুজ করাটাই আসলে অনেক টাফ স্টাফ। হ্যাঁ। তো এজন্যই আহ, মানে আমরা প্রথমেই হচ্ছে যে বলে নিলাম যে আসলে রিসার্চ জিনিসটা কি, কতটুকু আহ কাঠখড়ি পোড়াতে হবে এই রিসার্চ ফিল্ডে যাইতে চাইলে। আর ইন জেনারেল আমি যেটা মনে করি, মানে নর্মাল হচ্ছে যে আমরা যখন একটা ক্লাসের প্রেজেন্টেশন দেখি আর রিসার্চ এর উপর প্রেজেন্টেশন, এই এই দুইটার মধ্যে একটু কাইন্ডস অফ ডিফারেন্স আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে এখানে কথা বললে এখানে তো সবকিছু আসলে মাথায় রাখার ই কম। এখানে হচ্ছে যে
কথা বলতে গেলেও চিন্তা ভাবনা করে বলতে হয় যে আমি যে এই কথাটা বলতেছি এই কথাটা অ্যাকচুয়ালি যায় কিনা ওইদিকে, ঠিক আছে, বা পারফেক্ট ডাইরেকশনে যাচ্ছে কিনা। তো ওকে, তাহলে আমরা যাইতে পারি হচ্ছে নেক্সট আমাদের হচ্ছে অবজেক্টিভস। যে ঠিক আছে, আমরা যে এগুলা তিনটা স্টেপ দেখলাম, তো সেটার উপর বেস করে হচ্ছে যে আমরা যখন কোনো একটা ফোকাস অথবা কোনো একটা পয়েন্টকে টার্গেট করে আমরা আগাইতে চেষ্টা করব, এইভাবে কোনো একটা পয়েন্টকে আমরা টার্গেট করবো যে আমি টপিক সিলেক্ট করলাম, মেথোডোলজি ঠিক করলাম, কিভাবে লিখবো এটা ঠিক করলাম, দেন মানে আমাদের কি কি লক্ষ্য আমরা ফুলফিল করতে পারি। তো এখানে দেখা গেছে এই যে এখানে বলতেছে আমরা যদি এখানে আহ, একটা রিসার্চের ফুল প্রসেসটা ফলো করি, তাহলে আমরা এখানে দেখবো যে কিভাবে একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে হয়, কিভাবে হচ্ছে যে লিটারেচার রিভিউ করতে হয়, ঠিক আছে, যে লিটারেচার রিভিউ জিনিসটা কি সেটাও আমরা জানতে পারবো। এই যে রিসার্চ ডিজাইন করা, এই এই ডিজাইন কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যেই ডিজাইন হয় ওইরকম কিন্তু না, ঠিক আছে, এই ডিজাইন বাট বিট সিমিলার, মানে এখানে রিসার্চের ডিজাইনটা হচ্ছে আমাদের নিজস্ব প্যাটার্নের ডিজাইনটা হবে, মানে ফুটপ্রিন্ট বলা যায়, অথবা হচ্ছে যে কি বলা যায়, ফ্লো চার্ট বলা যায় অ্যাকচুয়ালি। এখানে ডিজাইনটাকে আমরা বলতে পারি ফ্লো চার্ট, এই কাজের ফ্লো চার্টটা কি হবে, ঠিক আছে, তারপর মেথোডোলজিটা কি হবে, ডাটা কালেকশন, ডাটা কালেকশন আমি কোথা থেকে করব, কিভাবে করব, কতটুকু নিব, হ্যাঁ, এই ডাটাগুলোর অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসটা আমি কিভাবে করব, কোন প্যাটার্নে করব, রাইটিং, রেফারেন্সিং, ইথিক্যাল গাইডলাইন্স ইন রিসার্চ, মানে আমরা যখন এই কাজগুলো করে ফেললাম, তখন কিন্তু এই ইথিক্যাল গাইডলাইনের একটা ব্যাপার থাকে, যে আহ, মানে রিসার্চে এই ব্যাপারটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। অবশ্যই এগুলোও ইম্পর্ট্যান্ট, বাট এই ইথিক্যাল গাইডলাইন যেটা, মানে ইথিক্স এর একটা ব্যাপার আছে আমাদের, অনেকেরই অভ্যাস আছে, মানে কি একজনের জিনিস পাইলে আরেকজন হচ্ছে নিজের মনে করে নিয়ে যায়, ঠিক আছে। তো রিসার্চের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু হয় যে সাপোজ আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস পেয়ে গেছি, তো আরেকজন হচ্ছে যে দেখলো বা সামহাও আমার কাছ থেকে ইনফরমেশনটা লিক হয়ে গেল, তো তখন করে কি ওই আরেকজন রিসার্চার সে হচ্ছে আমার আইডিয়াটা চুরি করে নিয়ে সে আমার আগে ওই কাজটা করে ফেলার চেষ্টা করে। দেখা গেছে সে নিজে না পারলে আর দুই চারজনকে সাথে করে নেয় যাতে করে আমার আগে কাজটা শেষ করতে পারে, এবং আমার ওই যে ইনভেনশনটা সেই ইনভেনশনের পুরো মানে রিকগনিশনটা সে নিজে নিতে পারে, ঠিক আছে, এবং ওই ওই কাজের নোবেলিটি সে দাবি করতে পারে। এতে কি হয়, তার কিন্তু ইথিক্যালি সে এটা রং কাজ করলো, যেটা হচ্ছে এই রিসার্চের জগতে এই ব্যাপারটাকে হচ্ছে কিন্তু খুবই আহ করা হয়, অনুৎসাহিত করা হয় এই ব্যাপারগুলোতে, যে না তোমাকে ইথিক্যালি রং কাজ করা যাবে না, কারো রিসার্চ চুরি করা যাবে না, কারো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট অথবা ডাটা এগুলা নেওয়া যাবে না, পারমিশন ছাড়া কোথায় কোথাও ইউজ করা যাবে না, ঠিক আছে, এই যে যে ব্যাপারগুলো এগুলোকে আমরা হচ্ছে বলি ইথিক্যাল গাইডলাইন। তো আমরা যদি একদম স্টেপ বাই স্টেপ যাই, যেহেতু আমরা প্রথমে বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ যাব, যে আমরা কিভাবে একটা রিসার্চ টপিক চুজ করতে পারি। তো এক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে যে আমার আসলে ইন্টারেস্টটা কোন দিকে কাজ করে। তো এখন হচ্ছে যে আহ, এখানে রিসার্চ জগতে আসতে চাইলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আমার একাডেমিক্যালি আমার আহ, যেহেতু আমরা কেমিস্ট্রিতে, সো অর্গানিক আছে, ইনঅর্গানিক আছে, ফিজিক্যাল আছে, আহ, এর বাইরেও অনেক কিছু আছে। এটা জাস্ট কেমিস্ট্রির কথা বললাম, আমরা যদি কেমিস্ট্রির বাইরেও কাজ করতে চাই সেটাও সম্ভব। তো আমাকে দেখতে হবে, অথবা কেমিস্ট্রির কোন একটা পার্টিকুলার ব্রাঞ্চ, আমি সাপোজ ধরলাম যে ফিজিক্যাল ধরলাম অথবা ইনঅর্গানিক ধরলাম, তো এই ব্রাঞ্চের কোন একটা পার্টিকুলার টপিক যেটা কিনা আমি ভালো পারি, আমার ইন্টারেস্ট কাজ করে, এবং আমার মন চায় যে ওই ব্যাপারটা ডিপে আমি যাব, ওই ব্যাপারটা নিয়ে ডিপ স্টাডি করব, ওই ব্যাপারটা একদম নারী নক্ষত্র যা কিছু আছে সবকিছু আমি হচ্ছে যে আহ, আমার আয়ত্তে আনবো, জানবো ইন ডিটেইল। তো তখন এই ব্যাপারটা আমাদের জন্য আরো ইজি হয়ে যায়, যে এই যে টপিক সিলেক্ট করা, যে কারণ হচ্ছে যে আমি কি দেখবো টপিক সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে যে আসলে কোন টপিকটার প্রতি আমার ইন্টারেস্ট সব থেকে বেশি কাজ করে, ওই টপিকটার দিকে আমরা হচ্ছে যে ইন্টারেস্ট দেখালে ভালো হয়। তাহলে হয় কি, যে যেহেতু আমার নিজের ইন্টারেস্ট আছে, সো এখানে আসলে মানে সারাদিন কাজ করলে বা বছর খানেক কাজ করলে অথবা 2 4 5 বছর কাজ করলে হয়তো আমার হবে না, মানে আমি হয়তো ইন্টারেস্ট হারাই ফেলবো না, আমার হয়তো বোর লাগবে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে টপিক সিলেকশন খুবই
গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আমি আসলে কোন ব্রাঞ্চে যাব কেমিস্ট্রির, অথবা আমার ইন্টারেস্টের কোন এরিয়াতে কাজ করব, সেটা হচ্ছে আমাকে কিন্তু চিন্তা ভাবনা করেই ডিসাইড করতে হবে। এবং এখানে বলতেছে এনশিওর রেলিভেন্স অ্যান্ড সিগনিফিক্যান্স। এবং এই যে আমি যখন কোনো একটা পার্টিকুলার এরিয়া সিলেক্ট করলাম, তাহলে ওই যে ওই সিলেক্টেড এরিয়াটার সাথে রেলেভেন্স তথ্য কোনগুলো আছে, এবং ওইটার এই যে সিগনিফিকেন্সটা কি, বলছিলাম যে আমাদের আসলে এমন একটা প্রবলেম নিয়ে আমি কাজ করব যেটা কিনা আমার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে কোনো ইনফ্লুয়েন্সই থাকলো না, তাহলে তো ওই কাজের আসলে কোনো মূল্য হলো না। তো ওইটা এই যে যে আমি যেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করলাম, যে টপিকটাকে আইডেন্টিফাই করলাম, ওই টপিকটা আসলে কতটুকু সিগনিফিক্যান্স, কতটুকু সোসাইটিতে প্রভাব ফেলবে, সায়েন্টিফিক সোসাইটিতে প্রভাব ফেলবে, অথবা নর্মাল আমাদের হিউম্যান লাইফ স্টাইলে প্রভাব ফেলবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে থার্ড পয়েন্টে যেটা আসে, যে ফিজিবিলিটি, মানে আহ, আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা আমাকে দিয়ে সম্ভব কিনা। হ্যাঁ, সাপোজ আমি মানে আমার ফ্যান্টাসি কাজ করলো যে আমি অ্যাটম বোম বানাবো, ঠিক আছে, বাংলাদেশে তো অ্যাটম বোম নাই। তো আমার খুব আবেগ কাজ করলো যে না, বানাই ফেলবো, মোটামুটি মাসখানেকের মধ্যে একটা অ্যাটম বোম বানাই ফেলবো। ঠিক আছে, আমি আছি, আমার সাথে যারা আছে আর কয়জন, এই ক্লাসেও আছে যারা, এদেরকে নিয়ে একটা অ্যাটম বোম বানাই ফেলবো। সাপোজ এরকম একটা মানে চিন্তা ভাবনা করলাম, বাট এটা কি আদৌ ফিজিবল? ইজ ইট রিয়েলি পসিবল? ওই যে যে কোশ্চেনটা, ওইটাই হচ্ছে আসলে ফিজিবিলিটি। যে মানে আমি যে টাইম রেঞ্জ ফিক্স করলাম যে 1 মাস, হ্যাঁ, আর তারপরে রিসোর্সেস, মানে আমি যে অ্যাটম বোম বানাইতে চাচ্ছি, তো এটার রিসোর্স কোথায় আছে, আমি কিভাবে বানাবো, আমার জন্য আমার কাছে কি প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আছে, অ্যান্ড স্কিল। আমি নিজেও তো এই বিষয়ে স্কিল না, এবং আমি যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি, আই হোপ যে তারাও স্কিল না। ইনফ্যাক্ট এই বিষয়ে হচ্ছে যে মানে তেমন কোনো আইডিয়াই রাখে না, বা আমিও রাখি না। সো হাউ ইজ ইট পসিবল যে এই কাজটা আমি 1 মাসের মধ্যে করে ফেলবো? সো এটা হচ্ছে ফিজিবিলিটি, যে আমি জাস্ট একটা টপিক চুজ করলেই হবে না, একটা টপিক ধরে আগালেই হবে না, ওইটা আমার জন্য কতটা সুইটেবল, বাংলাদেশের জন্য কতটা সুইটেবল, আমার যে ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটির পার্সপেক্টিভে কতটা সুইটেবল, এটা আমাকে চিন্তা করতে হবে। তো এখানে বলতেছে ডিফাইন আ ক্লিয়ার রিসার্চ কোশ্চেন, যে হ্যাঁ, এই যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু একদম প্রথমে শুরুই করেছিলাম কোশ্চেন দিয়ে, মাথায় আছে? এই যে হাউ অ্যান্ড হোয়ার টু স্টার্ট। ঠিক আছে, সো এটা কিন্তু এমন না যে আমি ওইখান থেকে মেথোডোলজি ধরে এখানে আমি ওইটা দিছি, এটা অ্যাকচুয়ালি আমি নিজে থেকে দিছি, এবং এগুলো হচ্ছে পরে না এখানে অ্যাড করছি স্টেপ বাই স্টেপ। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি ভিতর থেকে চলে আসে। মানে আমি কোথা থেকে শুরু করবো, এই যে একটা ক্লিয়ার কোশ্চেন, যে আমি আসলে কোথা থেকে তৈরি করব বা শুরু করব, তো ওই জায়গা থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি সূচনা হয় কোন টপিকটা সিলেক্ট করব। মানে যখনই আমি কোথাও যাচ্ছি, তখনই আমার মাথার মধ্যে কোশ্চেন আসবে বারবার, যে আমি আমি এখন কি করব। আচ্ছা, আমি তো এটা করলাম, তাহলে এরপরে কি হবে? হ্যাঁ, আচ্ছা তাহলে আরেকটা স্টেপ গেলাম, তাহলে এখন আমি দুইটা স্টেপ কিভাবে কম্বাইন করবো, এই দুটার মধ্যে কানেকশন কিভাবে আনবো? প্রত্যেকটা স্টেপে কোশ্চেন আসবে, এবং এই কোশ্চেন গুলা অ্যারাইজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে যখন আমরা হচ্ছে কোশ্চেন অ্যারাইজ করবে না আমাদের মাথায়, আহ, তখন আমরা ধরে নিতে পারি যে আমরা আসলে ক্লুলেস হয়ে গেছি, মানে আমাদের আসলে রিসার্চের কাজটা আর আগাইতেছে না, বা মাথা আমার কাজ করতেছে না। ঠিক আছে, সো কোশ্চেন অ্যারাইজ করতে হবে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যদি একটু খেয়াল করি যে যেই বাচ্চাগুলা অথবা যেই পোলাপান গুলা ছোটবেলা থেকে অনেক বেশি কোশ্চেন করে, এবং আমরা কিন্তু আগে বলতাম যে যারা কোশ্চেন করে দেখবে অনেক অনেক পোলাপান আছে, আমি নিজেও ফেস করছি, কোশ্চেন করতে করতে বিরক্ত করে ফেলে দেয়। এটা কেন হয়, ওটা কেন হয়, এটা এরকম দেখতে কেন, এ, ভাইয়া এটা এরকম কেন, আহ উত্তর দিলে সে আরেকটা কোশ্চেন করে, হ্যাঁ কিভাবে হইলো এরকম, ওইটা কেন হইলো না। হ্যাঁ, তো এরকম মানে অদ্ভুত, তারা হচ্ছে কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন করতে থাকে। ইনফ্যাক্ট দেখা যায় যে আসলে এই এই যে যে বাচ্চাগুলা, এরা কিন্তু মানে একটু ভালোভাবে নার্সিং করলে এরা বেশ ভালোই করে, একাডেমিক ক্যারিয়ারে ভালো করে, কারণ হচ্ছে ওই যে
ওদের অভ্যাসটা হয়ে যায় বিল্ডিং, যেটা বলে বিল্ডিং, যে ওদের ভেতর থেকে কোশ্চেনটা অ্যারাইজ করতে থাকে যে আমি প্রত্যেকটা স্টেপে কোশ্চেন পাচ্ছি, এবং ওরা কোশ্চেন গুলো কিন্তু একটা জানার পর আরেকটা জানার প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আসলে ওদের যে ডেভেলপমেন্ট এটা হইতে থাকে। তো আমাদের হচ্ছে এই সেশনটা এখনই শেষ হবে, আমরা আরেকটা সেশন অ্যারেঞ্জ করবো এখনই। আচ্ছা, এইখানে এখানে হচ্ছে যে আমরা এক্সাম্পলের জায়গাটা কিন্তু একটু ফাঁকা রাখছি। তো এটাও একটা, মানে আমি জানি এটা কিন্তু অলরেডি আপনাদের মধ্যে কোশ্চেন অ্যারাইজ করছে, যে অ্যারাইজ করছে যে এই জায়গাটা ফাঁকা কেন। মানে হয়তো ওরকম বোল্ড ওয়েতে কোশ্চেন অ্যারাইজ না করলেও মনের কোনো না কোনো একটা জায়গায় হালকা করে হলেও একটা কোশ্চেন অ্যারাইজ করে যে আসলে এই জায়গাটা ফাঁকা কেন। তো এই যে যে এই টেন্ডেন্সিটা এই জায়গা থেকেই কিন্তু আসলে মানে আমাদের ওই রিসার্চের মনোভাবটা চলে আসে, ঠিক আছে। তো এখানে ফাঁকা রাখছি কারণ হলো আসলে আমরা যখন কোনো একটা টপিক সিলেক্ট করতে যাই তখন আসলে আমাদের মাথাটা এরকম ফাঁকা হয়ে যায়, ঠিক আছে। ফাঁকা কেন হয়? এটা হলো যে মানে আমি হচ্ছে এমন একটা জগতে তখন পড়ে যাই, বা আমরা এমন একটা জগতে তখন পড়ে যাই যে জগৎটাই দেখা গেছে আমি একটা টপিক সিলেক্ট করলাম, আমি যদি ওইটা দিয়ে সার্চ দিই দেখি ওইটার উপর অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়েছে। তো এরকম আমরা আমাদের জানা মতে যত টপিক আছে এই সার্চ করতে থাকি, দেখা যায় সব জায়গাতেই কাজ হয়েছে, অনেক পরিমাণে কাজ হয়েছে। তো তখন হচ্ছে কি মানে প্রথমে তো আমার একটা ব্ল্যাঙ্কনেস কাজ করছে, হ্যাঁ ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক ছিল একদম। কিন্তু আমি যখন সার্চ করতে যাই একটু তখন আরো সুপার ডুপার ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথা। মানে প্রথমে একটু ফাঁকা ছিল, পরে আরো ফাঁকা হয়ে যায়, যে মানে হইতেছে এটা কি ব্যাপারটা। প্রথমে তো আমি তো ভাবলাম এটা নিয়ে কাজ করব, এখন তো দেখতেছি এটার উপর হিউজ কাজ আছে, হিউজ কাজ। তাহলে আমি কোথায় যাব? একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, একটা ধাক্কা লাগে যে না, এই বিষয়টা তো দিন আমাকে খুব ডিমোটিভেট করলো। এন্ড দেন আমরা যখন আরো একটু আগাইতে চেষ্টা করি এবং প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আমরা খুবই ফ্রাস্ট্রেশনে ভুগি যে আমি আসলে কোথায় যাব। কারণ হচ্ছে মানে এত এত মানুষ, এত পরিমাণ, এত এত রিসার্চার এত পরিমাণ টাইম ইনভেস্ট করছে, এত পরিমাণ কাজ করছে। এন্ড রিয়েলিটি হলো মানে বিং ফ্রম আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে আমরা কিন্তু হচ্ছে যে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটা অনেক পিছায়া। তো এই কারণে হয় যে আমরা যে যখন কোন একটা রিসার্চ নিয়ে আগাবো দেখা গেছে ওরা টেকনোলজিতে এত হাই, ওরা এত পরিমাণ কাজ করছে, ওদের ফিজিবিলিটি এত বেশি যে আমরা চাইলেও ওদের ক্যালিবারের একটা কাজ করতে পারি না, বা উম, যতটুকু আমরা চিন্তা করতে পারি তার থেকে দেখা যাচ্ছে 10 গুণ বেশি অ্যাডভান্স চিন্তা ভাবনা করে ওরা কাজ করে রাখছে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা আমাদের তো রিসোর্স নাই, আমাদের তো ইনস্ট্রুমেন্ট নাই, আমাদের ওইরকম ফ্যাসিলিটি নাই, আমাদের ইনভেস্টমেন্ট নাই, ম্যান পাওয়ার নাই, আমাদের গাইড নাই প্রপার। সো তাইলে আমি কোথায় যাব? ঠিক আছে, আমি কিভাবে কাজ করব? তো ওই জন্যই হচ্ছে কি হয় যে এই যে যে আমাদের এখানে এক্সাম্পলের জায়গাটা যেমন ফাঁকা আছে, আমাদের মাথাটাও এরকম বেশ মেলা দিন, অনেক দিন ফাঁকাই থাকে, ফাঁকা থাকে, এবং ফ্রাস্ট্রেশন বাড়তে থাকে, এই এই ভ্যাকেন্সিটা বাড়তেই থাকে, ঠিক আছে। সাপোজ এটা যদি হয় একটা নদী, এই নদী গিয়ে আস্তে আস্তে কি করবে, মোহনা হয়ে, মোহনা হয়ে হচ্ছে সমুদ্র জয়েন করবে। সমুদ্র, সমুদ্রে যা আমরা জানি ক্যাটাগরি আছে, হ্যাঁ, যে অনেক ছোট থেকে শুরু করে বড়। তো ওইরকম আর কি, যে বিষয়গুলো একটা পর্যায় পর্যন্ত এরকম জাস্ট বাড়তেই থাকে, ভ্যাকেন্সি বাড়তেই থাকে, ফ্রাস্ট্রেশন বাড়তেই থাকে। যখন আমরা কোন একটা কিছু পেয়ে যাই তখন আবার ভালো লাগে যে না, এখন তো আসলে উম, মনে হয় এটা নিয়ে আগানো যায়। ইনফ্যাক্ট এই যে যে আমরা কোন একটা পয়েন্টে গিয়ে মনে হইলো যে না এখন আমাদের আগানো যায়, ঠিক আছে, ওই পয়েন্টে গিয়েও কিন্তু আসলে আমাদের আবার হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে ডিসিশন। এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যে দেখা গেছে যেটা নিয়ে আগাইতে চাচ্ছি অ্যাকচুয়ালি ওইটা আমাদের কতটা ইমপ্যাক্টফুল হবে, ওইটা কাজ করতে, ওই কাজটা করতে গেলে আমি কতটুকু ফ্যাসিলিটি পাবো। হ্যাঁ, সবকিছু মিলে দেখা গেছে আবার ওইখান থেকেও আমাদেরকে সরে আসতে হয় অনেক সময়। তো এটা অ্যাকচুয়ালি যারা রিসার্চ ফিল্ডে আসতে যায় এদের মোর অর লেস সবাইকেই ফেস করতে হয়, আমি নিজেও ফেস করেছি। আমি যে কত দিকে মানে গেছি এটা নিয়ে কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে যে আমি এখন চিন্তা করি যে টপিক সিলেকশনটা যে কি পরিমাণ ঝামেলার একটা জিনিস।
যতক্ষণ না আমরা টপিক সিলেক্ট করে ফেলতেছি, যে এটা লম্বা সময়ের ব্যাপার অ্যাকচুয়ালি। মানে আমি আসলে কোন দিকে কাজ করবো, ওই যে বলছিলাম যে কোশ্চেন অ্যারাইজ করা, ক্লিয়ার একটা কোশ্চেন অ্যারাইজ করতে হবে। সাপোজ আমি যেমন যদি আমার সম্পর্কে বলি, আমি যখন একদম প্রথম দিকে মানে এই দিকে একটু মাথা দিব ভাবছিলাম, যে এদিকে একটু স্টাডি করব, সেটা হচ্ছিল আমার আসলে আন্ডার গ্রেডে। আন্ডার গ্রেডে তখন আমি আমার কাছে কেন জানি মনে হইতো যে কেমিস্ট্রির মধ্যে যে জিনিসগুলো আসলে বায়োলজির সাথে রিলেটেড, ক্লিয়ারলি বললে হচ্ছে বায়োকেমিস্ট্রি পার্টটা, এই বায়োকেমিস্ট্রির প্রতি আমার কেন যেন একটু ইন্টারেস্ট কাজ করতো, কেন যেন মনে হতো যে বায়োকেমিস্ট্রি হইতেছে কেমিস্ট্রির একটা বায়োলজিক্যাল ফর্ম। কেমিস্ট্রির হচ্ছে একটা লিভিং ফর্ম হচ্ছে বায়োকেমিস্ট্রি। তো আমার কাছে অ্যাকচুয়ালি লিভিং কোনো কিছু নিয়ে কাজ করাটা খুবই মানে ইম্প্যাক্টফুল মনে হইতো। এটা আমার পার্সোনাল হচ্ছে ফিলিংস, নট লাইক যে অবজারভেশন বলবো না, এটা আমার পার্সোনাল ফিলিং ছিল। যে আমি মনে করতাম যে যে জিনিসটা আমাদের একদম রিয়েল লাইফে যেটা এক্সিস্ট করে, রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করে, ওই কাজটা বোধহয় অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। ওইটা আমার নিজেরও খুব ভালো লাগবে যে কোনো একটা লিভিং থিং নিয়ে আমি কাজ করতেছি। তো ওই চিন্তাধারা থেকে আমি আসলে বায়োকেমিস্ট্রির দিকে আসলে আস্তে আস্তে ইন্টারেস্ট দেখাইতে শুরু করি। এন্ড দেন আমি হচ্ছে একটা এরকম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল, যেখানে আমি হচ্ছে যে এরকম একটা হচ্ছে ব্যাকটেরিয়া বেসড, হ্যাঁ, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অন পেপার সারফেস, এরকম একটা হেডলাইনে একটা পোস্টার প্রেজেন্টেশন করি। ওই প্রেজেন্টেশনটা আমি নিজে দিয়েছিলাম এবং আমি ছিলাম হচ্ছে অথর ওইটার, ঠিক আছে। তো সাথে আমার একটা টিম ছিল আর কি, আমি নিয়ে অ্যারেঞ্জ করছিলাম, 5 জন সম্ভবত, 4-5 জন, খুব পরিশ্রম করছিলাম, খুব ইন্টারেস্ট নিয়ে কাজ করছি, কখনো মনে হয় নাই যে না এটা বোরিং। এবং এখন চিন্তা করি যে আসলে কত ডাইভার্স ফিল্ডে ওখানে হাঁটছি, কত কত জিনিস নিয়ে আমি ওখানে কাজ করার চেষ্টা করছি। কত জিনিস আমি নিয়ে আসছি, মেথোডোলজি ডেভেলপ করছি, এবং পুরোটাই দেখা গেছে মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি ওই ফিল্ডের জিনিসপত্র, যেটা আসলে কেমিস্ট্রিতে খুব কমই আছে। ইনফ্যাক্ট আমরা যখন ওইটা প্রেজেন্ট করতে যাই, তখন দেখা গেছে যে আমাদেরকে কোশ্চেন অ্যারাইজ করে, যারা হচ্ছে গিয়ে ওখানে উম, মানে জাজ যারা ছিলেন, যে সো ইউ আর ফ্রম কেমিস্ট্রি, রাইট? সো হোয়াট অ্যাবাউট a poster like in the field of biochemistry or microbiology? So আমি কিভাবে দেখতেছি এটা? তো এটা আমি তখন দেখা গেছে যে ওখানে দিছি যে স্যার, আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি এখানে কাজ করে। অ্যান্ড যে বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি সামহাউ এট সাম পয়েন্ট এটা কিন্তু কেমিস্ট্রির সাথে ডিপলি কানেক্টেড। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে সো আমরা তো কাজ করতেই পারি। তখন এরা বলতেছে হ্যাঁ শিওর, যে তুমি করতেই পারো কাজ, যেহেতু কানেক্টেড করা যায়। মানে তারা অ্যাপ্রিসিয়েট করতেছিল, কিন্তু আহ, তারা আসলে বুঝতে পারতেছিল যে না আমার এখানে ডেপথ খুব একটা বেশি না, কারণ ওই যে আমি তো জাস্ট ইনিশিয়েশন করতেছি, আমি ওইটা দিয়ে না কাজ শুরু করলাম, ঠিক আছে। সো দেখা গেছে ওইখান থেকে আমি অনেক কিছু শিখেছি, যে যারা তারা বিভিন্ন প্রশ্ন করতেছিল ডেপথ থেকে, যে কিভাবে মেথডটা কাজ করতেছে, এখানে কত টেম্পারেচার মেনটেন করতে হয়, কি কি সেফটি মেজারমেন্ট আছে, খুব বেসিক জিনিসপত্র যেগুলো আসলে তারা জানে যে আমার জানার কথা না, কারণ ওই আমি তো ওই জগতের মানুষ না, আমি তো কেমিস্ট্রির মানুষ। সো বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ওইখানে যে একদম বেসিক প্রিন্সিপাল আছে, ওই সবগুলো তো আমার জানার কথা না। ওগুলা জানবে যারা ওখানে অনার্স করছে তারা। সো তারা কিন্তু আমাকে ওইভাবে চেক করছে। সো থিংস এইভাবে কিন্তু হচ্ছে যে অ্যারাইজ করে, যে যখন তারা আমাদেরকে এই ধরনের কোশ্চেন করলো, আমরা ফেস করলাম যে না, ইটস নট অল অ্যাবাউট আওয়ার পোস্টার, ইটস অল অ্যাবাউট দিস ব্রাঞ্চ, যে এই আমি যেই ব্রাঞ্চে কাজ করতে যাচ্ছি, আমি যেই ফিল্ড বা যেই এরিয়া থেকে আমার ইন্টারেস্ট দেখাচ্ছি। এই যে প্রথমে আমি দেখছি যে পিক অ্যান এরিয়া অফ ইন্টারেস্ট, মানে আমি অ্যাকচুয়ালি যেই এরিয়াটাকে পিক করলাম, এই পিক করা এই এরিয়াতে আমার অ্যাকচুয়ালি বেসিক কতটা স্ট্রং, এখানে এখানে যে একদম বেসিক বা ফান্ডামেন্টাল যেই আহ, ব্যাপার স্যাপার আছে, ওগুলা কি আমি সব জানি কিনা। তো তারাও কিন্তু আমাকে চেক করলো, এবং আমিও কিন্তু বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি এখানে কাজ করলে এত অল্প নলেজে হবে না, এখানে অনেক লম্বা সময় ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এটার একদম রুটে যাইতে হবে। সো তখন মনে হলো যে তাহলে তো আমি আরেক সমুদ্র পড়ে গেলাম। মানে আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছিল যে আমি একটা পোস্টার প্রেজেন্ট করলাম, যেটা হচ্ছে আমার
একদম ইন্টারেস্টের জায়গায়। কিন্তু ওই যে আমি যেটা বলতেছিলাম, যে যখন আমি যে একটু স্যাটিসফাইড হইলাম মনে হইলো, ওই পয়েন্টে সে আমাদের হচ্ছে আমাদের যে জাজ ছিল তারা কিন্তু আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে চেঞ্জ করে দিল। তারা আমাদের হচ্ছে যে আমাদেরকে আবার সমুদ্রের মধ্যে ফেলে দিল। তারা আমাদের মধ্যে প্রশ্ন অ্যারাইজ করে দিল যে তাহলে তুমি এই বেসিক প্রিন্সিপালটা জানো কিনা, ওই বেসিক প্রিন্সিপালটা জানো কিনা। এন্ড আই ডোন্ট নো, এটি স্বাভাবিক যে আমি তো ওখানে অনার্স করি নাই। আমি তো এখানে আহ, অত লম্বা সময় দিই নাই, 10,000 ঘন্টা দিই নাই। ওই প্রিন্সিপাল যেটা, যে মাস্টারিং, কোন একটা পার্টিকুলার স্কিল মাস্টারিং এর জন্য আমাদের মিনিমাম 10,000 ঘন্টা ইনভেস্ট করতে হয়। তো আমি এটা করি নাই। আমি সর্বোচ্চ হয়তো 2 মাসের মতো পরিশ্রম করছি। সো দ্যাট ইজ নট এনাফ। এই জন্য ওই যে তখন আবার কি হইলো, আমরা আবার কেমিস্ট্রিতে ব্যাক করলাম। যে না ঠিক আছে, ওখানে আমার ইন্টারেস্ট আছে, ইন ফিউচার যদি আবারও সুযোগ থাকে দেন আবারও ওইদিকে আমরা আর একটু দেখবো। কিন্তু অত ডিপে যাওয়া যাবে না। ওই পোস্টার পুরোটাই ছিল বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অন পেপার সারফেস। এটা পেপার সারফেস বলতে আমরা এই যে ঝালমুড়ি খাই না, আমরা ঝালমুড়ি খাই ফুটপাতে, খাবার গুলা খাই, আহ, যত ধরনের খাবার আছে ফুটপাতে সবকিছু কিন্তু মাখায় খুব সুন্দর করে আমাদের ওই একটা কাগজে দেয়। ইনফ্যাক্ট এই কাগজটা কিন্তু আমরা আমাদের আসে কোথা থেকে? এই যে আমি যে টেবিলের উপর যেই কাগজে লিখছি বা আপনারা যেটা লিখতেছেন, লেখার পরে হচ্ছে যে হাত, ঘামা হাত বা ময়লা হাত ওটার উপর দিয়ে আহ, কতবার যেই হয়েছে বা ময়লা পড়ছে, ওই জিনিসটা আমরা বিক্রি করে দিয়েছি কেজি দরে। ওই কাগজগুলো নিয়ে হচ্ছে ওরা ওইটার মধ্যে আমাদের একদম টেস্টি ফুড গুলো মোড়ায় মোড়ায় দিচ্ছে। হ্যাঁ, ছোলা, মুড়ি, আহ আরো কত কিছু, জিলাপি, একদম সব লেগে যায় খাবারের সাথে। এবং ওইটা আমরা খুব ক্লিন করে খেয়ে ফেলি। তার মানে হচ্ছে যে ওইখানে কিন্তু কিছু ব্যাকটেরিয়া থেকে যায়। ওই ব্যাকটেরিয়া গুলাই হচ্ছে আমাদের টার্গেট ছিল, যে আসলে ওইখানে কি কি ব্যাকটেরিয়া থাকতে পারে, এবং সেইটা কি আসলে প্যাথোজেনিক হবে নাকি নন প্যাথোজেনিক, সেটা আমাদের স্টোমাকে গেলে কোনো ডিজিজ ক্রিয়েট করবে নাকি করবে না, যদি করে সেটা কতটা ইম্প্যাক্টফুল হবে। এবং আমরা ফাইন্ড আউট করছিলাম, যে দেখছিলাম যে আসলে পেপার সারফেসে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো থাকে তার মোটামুটি 50%, মানে যতগুলো থাকে তার 50% ভালো, 50% দেখা গেছে যে একটু প্যাথোজেনিক হয় আর কি। ওকে। আহ তো যেটা বলতেছিলাম, যে পেপার সারফেসে আমাদের যে 50% ব্যাকটেরিয়া আছে যেগুলো আসলে কাইন্ডস অফ নিউট্রাল টাইপের, মানে ওগুলো আমাদের স্টোমাকে গেলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু কিছু আছে যেগুলো কলেরার, যে ইটা ভাইব্রিও কলেরা সম্ভবত, আরো কয়েকটা ছিল, কর্কুলাস ক্যাপসুলারিস, ইকোলি, আরো আরো কয়েকটা থাকে, অনেকগুলাই ছিল। 8-10টা আমরা দেখাইছিলাম। এবং পোস্টার ডিজাইন টিজাইন খুবই সুন্দর করছিলাম আমরা, অ্যাকচুয়ালি ফার্স্ট, ওইটা জীবনের ফার্স্টই তো, ওইটা অনেক ইফোর্ট দিয়েছিলাম। সো তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ওখান থেকে কিছু আইডিয়া নিয়েছি এবং ওখান থেকে আলটিমেটলি আমাদেরকে সরে আসতে হয়েছে। এন্ড দেন আমরা হচ্ছে গিয়ে এরপরে আমি আবার রিসার্চ ইন্টারেস্ট শিফট করি, দেখা গেছে কম্পিটিশনাল কেমিস্ট্রির দিকে যাই। কম্পিটিশনাল কেমিস্ট্রিতে এইরকম একটা কোর্স কিনি। ওই সময় 5,000 টাকা দিয়ে কোর্স কিনি, মাত্র 3 দিন। 3 দিন 3টে ক্লাসের কোর্স আর কি অ্যাকচুয়ালি। 3টে ক্লাস, 5,000 টাকা দিতে হয়, এবং দেন ওরা একটা টাস্ক দেয়, ওই টাস্কটা কমপ্লিট করলে একটা সার্টিফিকেট দেয়। এই হচ্ছে আমাদের একটা কোর্স ছিল। বাট কোর্সে কাজ ছিল অনেক। 3টে ক্লাস ওরা জাস্ট দেখাই দেয় যে কি করব কি করব না, কি পড়বো কি পড়বো না, কি কি সফটওয়্যার ইউজ করব, কিভাবে করবো, এরকম 3টা ক্লাসে জাস্ট দেখাই দেয় ব্যাস। ওইটার জন্য আমাদের কাছ থেকে 5,000 করে টাকা নেয়, এখনো নেয় অ্যাকচুয়ালি। ওটা এক্সপেন্সিভ আসলে কোর্সটা। কিন্তু এন্ড দেন আমাদের 1 মাসের একটা প্রজেক্ট দিয়ে দেয়, ওটা আমাদেরকে সলভ করতে হয়। দেন ওরা একটা সার্টিফিকেট দেয় এরকম। তো ওখান থেকে দেখা গেছে কম্পিটিশনাল কেমিস্ট্রির কিছু বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসপত্র সম্পর্কে স্টাডি করা হয়েছে। এন্ড দেন আমি পাইলাম যে ওই যে যে কোর্সটা করার জন্য যে পরিমাণ ইন্টারেস্ট আমাদের ছিল, কিন্তু যখন আমরা করে ফেললাম তখন দেখলাম একটা জিনিস, যে না, এইখানে আমার খুব ইন্টারেস্ট কাজ করতেছিল, ওরা যেভাবে বলছিল শুনলাম, কিন্তু ওইভাবে যখনই একটু স্টাডি করলাম দেখতে পাইলাম যে আসলে ওই ফিল্ডটা বিশাল, আস্তে আস্তে একটা বিশাল জগতে চলে যাচ্ছে। ঠিক আছে। আহ ওটা গভীরতা অনেক হয়ে যাচ্ছে। তো সো মানে ওটা কি বলতে বলতে পারি যে সেটা হচ্ছে যে অন্য একটা জগৎ বলা যায়। ঠিক আছে। যে
নর্মাল আমাদের যে কেমিস্ট্রি এতদিন পড়ে আসলাম সেটা থেকে ওইটা ওইটা থিওরি বেস তো ওটা ওইটার জগৎটা হচ্ছে যে আবার থিওরি প্রচুর পড়তে হয়। ওই ওই একই ক্রাইসিস যে ওই ফিল্ডে আমাদের ফান্ডামেন্টাল আইডিয়া গুলো নেয়ার জন্য একটা মিনিমাম টাইম রেঞ্জ লাগবে। এন্ড ঘুরে ফিরে সেটা ওই ওরকমই যে প্রায় 10,000 আওয়ার, 10,000 আওয়ার। হ্যাঁ। সো ওইটাও হচ্ছে দেখা গেছে একটা পয়েন্টে মনে হলো যে না, যে ফিল্ডে অলরেডি আমরা উম, এত লম্বা সময় ধরে ইনভেস্ট করছি, রাদার সেই ফিল্ডে মনে হয় কাজ করা ভালো। এন্ড দেন হচ্ছে যে আমরা কোন দিকে গেলাম, রিনিউয়েবল এনার্জির দিকে। যে হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি তো খুব ইম্প্যাক্ট আছে, সো রিনিউয়েবল এনার্জি নিয়ে মনে হয় কাজ করা যায়। রিনিউয়েবল এনার্জি আবার একটু ইন্টারেস্টিং যে এটা এটা এখনো ওইভাবে খুব পাওয়ারফুল কোনো কিছু তৈরি হয় নাই যেটা দিয়ে আমরা আমাদের এনার্জি ডিমান্ড ফুলফিল করতে পারবো। এবং আমাদের এনার্জির ডিমান্ড এত বেশি যে কেউ যদি ইন্টারেস্টিং খুব কিছু একটা তৈরি করতে পারে তাহলে দেখা গেছে যে আহ, সেটা খুব মানে বাম্বিং কিছু একটা হয়ে যাবে, খুব আলোড়ন তৈরি করবে আশেপাশে। সো এখানে ওই অপরচুনিটিটা আছে, এখানে কাজ করা যায়। অ্যান্ড ইটস ট্রু যে আসলে এখানে অপরচুনিটি আছে এবং এখানে কাজ, সময় নিলে, কাজ করলে হয়তো ভালো কিছু বের করা সম্ভব। আহ, কিছু সময় কাজ করলাম, বেশ বেশ কিছুদিন কাজ করলাম, এন্ড দেন একটা কারণে হচ্ছে যে অ্যাকচুয়ালি কাজ করা হইলো না, ওখান থেকে আবার সরে আসলাম। মানে এটা এটা কিন্তু এমন না যে আমি ওখানে ইন্টারেস্ট হারিয়ে ফেলছি, ওখানে ইন্টারেস্ট হারাইনি, ওখানে অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা আমার জন্য ফিজিবল ছিল না। এই যে যে কথাটা এখানে বলতেছিলাম, তার মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে ফিরে এই পয়েন্ট গুলো নিয়েই এতক্ষণ ধরে আলোচনা করতেছি। যে এই ফিজিবিলিটি, যেটা যে আমি অ্যাকচুয়ালি কোন টাইমে কাজটা করতেছি, আমার এটার জন্য আমার কতটুকু রিসোর্স আছে বা আমি কতটুকু স্কিলড। ঠিক আছে। সো এখানে রিনিউয়েবল এনার্জিতে অনেক আহ, সম্ভাবনার জায়গা এখনো আছে, এন্ড আমারও ইন্টারেস্ট কাজ করে। বাট সামহাও ওখানে কোন একটা কারণে ওখানে আর ওইদিকে আর আগানো হয় নাই। ওই সময় হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি অন্যান্য কাজের প্রেশারটা অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই ওই দিক থেকে কুইট করতে হয়। এন্ড দেন দিন হচ্ছে গিয়ে মোটামুটি একটা গ্যাপ পরে। আপনার দ্যাট হচ্ছে আমি কেন যেন মনে হয় যে অ্যাটমিক এনার্জি প্লাস বিভিন্ন রিসার্চ সেন্টার সম্পর্কে আমরা হচ্ছে যে আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে কি কি রিসার্চ সেন্টার আছে বাংলাদেশ। তো এর মধ্যে কিছু ফেমাস আছে, ওগুলাতে অ্যাপ্রোচ করি, দেখি ওগুলা কি কাজ হয়, কাজগুলা দেখি। দেন একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে ওয়াটার নিয়ে কাজ করা যেতে পারে, যেহেতু নদীমাতৃক দেশ, প্রচুর ওয়াটার পলিউশন। মানে এটাও কিন্তু এনভায়রনমেন্টাল একটা ইফেক্ট যে ওয়াটার পলিউশনটা এখন হিউজ, ব্যাপক। তো এই ওয়াটার পলিউশন নিয়ে কাজ করা যায় কিনা, দেন ওটা নিয়ে একটু স্টাডি করি। দেখি দেখা যায় যে ওয়াটার পলিউশনের সাথে আবার ফিশ কানেক্টেড, লিভিং লিভিং ওই যে আমি বলতেছিলাম যে একদম প্রথমে আমার যে ইন্টারেস্টটা ছিল, বলছিলাম একদম প্রথমে আমার ইচ্ছা ছিল লিভিং থিং নিয়ে কাজ করা। অ্যাকচুয়ালি আমার কাছে ওই ওই জিনিসটা ক্লিক করে যে আচ্ছা, আমি যদি ওয়াটার নিয়ে কাজ করতে পারি, ওয়াটারে যে লিভিং অর্গানিজম আছে এদের উপর তো তাহলে ইফেক্ট করবে, সেটা হইতে পারে পজিটিভ অথবা নেগেটিভ। তার মানে এদেরকে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো আমার কাজ দিয়ে। দ্যাট মিনস আমি আমার ওই একদম ভিতর থেকে যে কাজটা ইন্টারেস্ট কাজ করতো ওই লিভিং থিং এর উপর, সেই দিকে আবার ইন্টারেস্টটা ঘুরে চলে আসে। অ্যান্ড সো ফার আমি যেটা দেখলাম যে না, ঠিক আছে, ওয়াটার খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। অ্যান্ড ওয়াটারের মধ্যে যে লিভিং অর্গানিজম আছে এটাও অনেক খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। সবকিছু মিলে দুইটা জিনিসই হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এখন পর্যন্ত আমি যতগুলা দিকে মানে এক- আগানোর চেষ্টা করেছি তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং আমার কাছে এই জিনিসটাই লেগেছে। এবং এখন পর্যন্ত আমি আসলে এই দিকেই আছি। ইন ফিউচার কোন দিকে যাব আই ডোন্ট নো। সো অ্যাকচুয়ালি এই যে যে আমরা কয়েকটা আহ, ঘটনা বললাম, এটা হচ্ছে জাস্ট আমার ছোট্ট একটা জার্নি যেটাকে আমি হচ্ছে আসলে এখানে এক্সাম্পল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যে একটা টপিক সিলেক্ট করব, এই টপিক সিলেক্ট করতে গিয়ে আমার যে আসলে কত দিন লাগবে, কত বছর লাগবে, এটা অ্যাকচুয়ালি আমি ছাড়া আহ, মানে অন্য কারো পক্ষে গেস করা কঠিন। আমি যে গেস করব ওই গেস করার পজিশনে পৌঁছানোটাও মোটেও সহজ না। আমি সহজ কঠিন অ্যাকচুয়ালি এই সেন্সে বলছি যে এটা এমন না এটা পাথরের মতো কঠিন বা লোহার মতো শক্ত, এরকম কিছু না।
এটা অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং একটা ব্যাপার, যেখানে আমাদেরকে টাইম দিতে হবে, ধৈর্য নিতে হবে, স্টোরি শুনতে হবে। এই নর্মাল স্টোরি না, যেগুলো হচ্ছে যে আমাদের ফ্যামিলি লাইফে বা আশেপাশে হয়। স্টোরি শুনতে হবে গবেষণা নিয়ে, স্টোরি শুনতে হবে গবেষকদেরকে নিয়ে। হ্যাঁ, আমি কিন্তু গবেষক না, আমি জাস্ট হচ্ছে যে ট্রাইং টু বি এ রিসার্চার। হ্যাঁ, তো সো জার্নিতে আসি। সো আমি জাস্ট হচ্ছে আমার ফুটপ্রিন্ট গুলাই এখানে শেয়ার করব বা করার চেষ্টা করব। হয়তো এখান থেকে অ্যাটলিস্ট যারা হচ্ছে যে এখনো শুরু করে নাই বা খুবই আর্লি স্টেজে আছে, তারা বেনিফিটেড হবে বলে আমার কাছে মনে হয়, কিছুটা হলেও বেনিফিটেড হবে। সো এখানে কিন্তু জায়গাটা কয়েকটা টপিক রেখেছি, কিন্তু এখানে অনেক কিছু আছে বলার, যেটা কিছু অংশ বলেছি, সবকিছু হয়তো একসাথে বলা সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে দেখি নেক্সট টপিকে কি আছে। সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। সো এখন আসে হচ্ছে যে একদম কাজ যেখান থেকে শুরু হবে, যে যখন আমি টপিক সিলেক্ট করে ফেললাম, আমাদের ফার্স্ট স্টেপ ছিল কি? রিসার্চ টপিক সিলেক্ট করা, চুজ করা। চুজ করলাম, সাপোজ চুজ করে ফেললাম। যেমন আমি ওয়াটার চুজ করে নিছি, যে হ্যাঁ আমরা তাহলে এক্সাম্পল হিসেবে ওয়াটার নিব, ওয়াটার নিয়ে কাজ করব। তাহলে আমার চুজ করা হয়ে গেল ওয়াটার পলিউশন। দেন লিটারেচার রিভিউ। এই লিটারেচার রিভিউ জিনিসটা কি? যে এটা হলো কি, ওই যে বললাম গল্প শুনতে হবে, গল্প দেখতে হবে, পড়তে হবে। সেটা হলো যে আমার এই ওয়াটারের উপর বা ওয়াটার পলিউশনের উপরে কি কি কাজ হয়েছে স্পেসিফিকলি। মানে আমি অ্যাকচুয়ালি ওয়াটার পলিউশনের তো অনেক প্যারামিটার আছে। আমি আসলে কোন কোন প্যারামিটার নিয়ে কাজ করতে চাই, অথবা কোন দুইটা তিনটা অথবা চারটা প্যারামিটার নিয়ে কাজ করতে চাই, ওটা স্পেসিফিক হইতে হবে। ঠিক আছে, এবং ওই স্পেসিফিক টপিকের উপর আমাকে কি করতে হবে? সার্চ করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলোতে আমরা ওগুলো দেখবো, কোন ওয়েবসাইটে যাব, কিভাবে সার্চ করব, কি কি লিখবো, ইচ এন্ড এভরিথিং। হ্যাঁ, একদম বলছি না, একদম শুরু থেকে এ থেকে জেড পর্যন্ত যা লাগে। ঠিক আছে। তো এর জন্য এখানে আমরা প্রথমে দেখছি যে আমাদের লিটারেচার রিভিউ এর পারপাসটা কি, যে এখানে আমরা মানে এই রিভিউটা কেন করব। ওই যে আবারও প্রশ্ন অ্যারাইজ করা, যে আমি কেন করব লিটারেচার রিভিউ, আমি যে টপিক সিলেক্ট করলাম। তো এটা করলে লাভ হবে কি? যে অলরেডি যে এক্সিস্টিং যে নলেজ আছে, মানে আমার কাজের উপরে যেই নলেজটা অলরেডি এক্সিস্ট করে, রিসার্চার্স যারা কাজ করছে ভালো ভালো দেশের, এর মধ্যে যেই রিসার্চ পেপার গুলা বা যেই লিটারেচার গুলা অথবা যেই রিভিউ পেপার গুলা অ্যাভেলেবল আছে আমাদের জন্য, ফ্রিতে আছে, তো ওগুলো আমরা প্রথমে দেখবো। এরপরে পেইড ভার্সন গুলা যদি সম্ভব হয় দেখবো। দেখলে কি হবে, আমি বুঝতে পারবো যে ঠিক আছে আমার এই ফিল্ডে ইন্টারেস্ট আছে, বাট এই ফিল্ডে কোন এক্সটেন্ট পর্যন্ত, কোন জায়গা পর্যন্ত কাজ হয়েছে আমি ওটা বুঝতে পারবো। সো ওইটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কোন জায়গায় কাজ হয়েছে, কোন জায়গায় কাজ হয় নাই। যে যেখানে হয় নাই তার মানে ওখানে গ্যাপ আছে, ওই গ্যাপটাই তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? ওইখানেই কাজ করতে হবে যেখানে গ্যাপ আছে। তো গ্যাপ খুঁজে বের করতে চাইলে আমাদেরকে আগে জানতে হবে ওই টপিকটা স্পেসিফিকলি। হ্যাঁ, তো এই জন্য ওইটার উপর যত ধরনের রিসার্চ পেপার আছে বা রিভিউ পেপার আছে অথবা লিটারেচার আছে, আর্টিকেল আছে, সব খুঁজতে হবে, পড়তে হবে ধৈর্য নিয়ে। পড়তে পড়তে লিস্ট করতে হবে, সামারাইজ করতে হবে, দেন ওইখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে একটা ডিসিশন মেকিং এর দিকে যাব। আচ্ছা, এই যে এখানে কিন্তু অলরেডি সেই গ্যাপের কথা বলছে, আমি কেবল যেটা বলতেছিলাম যে আইডেন্টিফাইং কি রিসার্চ গ্যাপ, যে আমরা হচ্ছে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করব। গ্যাপ কিভাবে খুঁজে বের করে আমি কিন্তু বলে দিছি। যখনই আমি দেখবো যে ঠিক কতটুকু পর্যন্ত কাজ হয়েছে, তখনই কিন্তু মাথায় চলে আসবে তাহলে কোন জায়গাটা কাজ হয় নাই, আর কি কি হতে পারে। এবং ওই যে ওদেরটা করলেও আসলে লাভ হয়, যে নলেজ গ্যাদার করা যায় যে তাহলে কাজ কেমনে হইতেছে, কোন এক্সটেন্টে কাজটা হইতেছে, কিভাবে ওরা কাজটা করতেছে, প্রসেসটা কি। তো এগুলো জানলে গ্যাপটা এমনিতেই মাথার মধ্যে চলে আসে। তো এখন হচ্ছে এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এটা সম্পর্কে আসলে অনেকেই নলেজ রাখে না, সেটা হচ্ছে যে তাহলে এই যে জানবো এটা সোর্স কি, মানে এটা কই পাবো? এটা কি আমরা আপনাদেরকে প্রোভাইড করব, নাকি কারো কাছ থেকে নিয়ে আসবো? যে এটার জন্য আমাদেরকে বই পড়তে হবে, আমাদেরকে জার্নাল ফলো করতে হবে, হ্যাঁ, ডাটাবেজে যাইতে হবে। সো এখানে কিন্তু আমি লিখে দিছি যে গুগল স্কলার মোস্ট পপুলার, মানে বলা যায়। তারপর হচ্ছে পাবমেড আছে, তারপরে স্কোপাস আছে। তো এর মধ্যে দেখা গেছে গুগল স্কলারে মানুষজন বেশি সব থেকে যায়, এরপরে স্টেপ বাই স্টেপ এগুলাতে বোঝা যায়।
তো এখানে আমরা যদি খুঁজি এবং এই গুগল স্কলারে, এটা কিন্তু একটা জার্নাল, ঠিক আছে, গুগল স্কলার। তো এই জার্নালস গুলো দেখবো আমরা ওখানে, আবার কিন্তু ইয়েও পাওয়া যায়, ওই বুকস গুলোও পাওয়া যায়। সো এই বুকস গুলো হচ্ছে অনলাইনে পাওয়া যায়, আমরা সব দেখবো, কারণ বইগুলো আসলে কেনা সম্ভব না, অনেক দামি থাকে। সো অনলাইনে পাওয়া যায়, ওখান থেকে দেখবো, ওখান থেকে পড়বো কিভাবে পেপার পড়তে হয়। আমাদের নর্মাল পড়ালেখা এবং পেপারের পড়ালেখা কিন্তু একরকম না। তারপর টুলস আছে। হ্যাঁ, তো এই যে আমরা যখন এগুলো পড়বো, পড়ার পরে এখান থেকে তো আমরা জিস্ট রাখতে হবে, তাই না? আমি যদি একবার পড়ে এটাকে আবার ছেড়ে দিলাম, তাহলে তো অ্যাকচুয়ালি আমি মানে কোথায় শুরু করলাম এবং কোথায় শেষ হবে এই কোনো কিছুই কিন্তু আমার কাছে থাকবে না। তাহলে কি করতে হবে, এই বিশাল ডাটা গুলাকে হচ্ছে কালেক্ট করতে হবে। এবং মানে কালেক্ট করলেও প্রবলেম হয় যে প্রত্যেকটা পেপারে তো একটা করে হেডিং থাকে। তাহলে আমি যদি সাপোজ 200 পেপার পড়ি, তাহলে 200 পেপারের হেডিং তো অনেক, যা ওখান থেকে বেছে বেছে রাখবো তার থেকে পেপারের নাম দিয়ে আরো বেশি হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, নাম একটা রেফারেন্স সিস্টেম সেট আপ দিতে হয়, যে এটাকে বলা হয় হচ্ছে টুলস ইউজ করতে হয়, যে টুলস দিয়ে আমরা রেফারেন্সিং করব, নাম্বারিং করব, যে 1 নম্বর লাইনটা আমি কোন পেপার থেকে নিচ্ছি, 2 নম্বরটা, এবং সেটার জন্য কিছু সফটওয়্যার আছে, যেমন হচ্ছে জোটেরো আছে, মেন্ডেলে আছে, এন্ড নোট আছে। এগুলো হচ্ছে কি করে, আমি সাপোজ একটা পেপার থেকে 2টা লাইন নিলাম, তো ওই 2 লাইনের পাশে আমি 1 মার্ক করে দিব। তো ওইটা হচ্ছে কাজ, ওই কাজটা করবে বা ওইটাকে মার্কিং করা মানে হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে যে টুলস গুলো ইউজ করে ওইটাকে আমরা রেফারেন্স করলাম। রেফারেন্স করলে লাভ কি, আমি ওই টুলস ইউজ করে ওইটা কোন পেপার থেকে নিচ্ছি সেই পেপারটাকে খুঁজে বের করতে পারবো। খুবই সহজ এটা, ইজি, মানে ইজি ওয়েতে আমরা ওই টুলস গুলো ব্যবহার করে করতে পারি, আসলে খুব সহজে ফাইন্ড আউট করতে পারি কোন পেপার থেকে কোন অংশ নিচ্ছি। সো এটা খুব ইম্পর্ট্যান্ট এই গবেষণা জগতে, এবং কেউ যদি পেপার টেপার পড়েন তাহলে এটা অবশ্যই বুঝবেন যে রেফারেন্স জিনিসটা, বা ওখানে দেয়া থাকে, নাম্বারিং করা থাকে প্যারাগ্রাফে মাঝে মাঝে বা লাইন শেষে, আউটপুট। এবং এই যে এখানে বলতেছে আউটপুটটা কি হবে, যে একটা সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য প্রিভিয়াস স্টাডিজ। তার মানে এই যে আমরা যে পড়লাম, আমরা সার্চ করলাম, আমরা পড়লাম, আমরা রেফারেন্স করলাম, এবং এগুলাকে কিন্তু সামারি করতে হবে এবং এগুলা নিজে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। যে আমি 10টা পেপার পড়লাম, এই 10টা পেপার একই টপিকের উপর, তাহলে ওরা কি কাজ করছে, ওরা 10টা কি ধরনের কাজ করছে, এবং ওদের 10টা কাজের মধ্যে পার্থক্য কি, এই যে যে পার্থক্য, এটাই আসলে গ্যাপ। তাহলে 10টা কাজের মধ্যে আমি পার্থক্য বের করতে পারলাম। এন্ড দেন আমি যখন আরো 10টা কাজ দেখবো, তখন দেখবো এই 10টা কাজ আর পরের 10টা কাজ, এই 20টা কাজের মধ্যে আর কোনো গ্যাপ আছে কিনা, বা প্রথম 10টা কাজের মধ্যে যে গ্যাপ ছিল, দ্বিতীয় 10টা কাজ কি ওই গ্যাপ ফুলফিল করলো কিনা। যদি না করে, তাহলে ওখানে কিছু গ্যাপ থেকে গেল। এরপরে আমি আরো পেপার দেখবো, যে তাহলে আমার ওই যে যে গ্যাপটা ছিল, ওই গ্যাপটা অন্য পেপার গুলো ফিল আপ করতেছে কিনা। যদি না করে, তাহলে ওই গ্যাপের উপর আমাকে কাজ করতে হবে, বা আমার কাজ করার অপরচুনিটি থাকবে। এইভাবে হচ্ছে আমাদের কিন্তু মানে এই স্ট্র্যাটেজি গুলো আমাদের মধ্যে ডেভেলপ করে। সো 2 নম্বর ছিল লিটারেচার রিভিউ, যেটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম। 3 নম্বর হচ্ছে রিসার্চ ডিজাইন অ্যান্ড হচ্ছে মেথোডোলজি। তো রিসার্চ ডিজাইন এবং মেথোডোলজির উপরে আমরা দেখব যে এখানে বলতেছে যে এখানে কি করতে পারি, ডিজাইনের ক্ষেত্রে ইন্টারভিউ আছে, কেস স্টাডি আছে, ফোকাস গ্রুপস আছে। তাহলে ইন্টারভিউ নিতে পারি ডিজাইন করার ক্ষেত্রে। সাপোজ কি করতে পারি, যে সাপোজ আমি যখনই কাজ করতে গেলাম, আমি কি করলাম বা আমরা যখন কি করেছি, আমরা যখন ন্যানো পার্টিকেল সিনথেসিস করলাম, তো আমরা অলরেডি যারা করেছে তাদেরকে আমরা তাদের ইন্টারভিউ নিয়েছি, তাদের কাছে গিয়েছি, গিয়ে আমরা হচ্ছে যে তাদের আহ তারা কিভাবে কাজ করছে স্টেপ বাই স্টেপ সেগুলো জানার চেষ্টা করছি। এরকম অনেকের কাছে গিয়েছি, গিয়ে হচ্ছে এরকম তাদেরকে ইন্টারভিউ নিয়েছি, বা তাদের কাছ থেকে জাস্ট জানছি যে তারা কাজটা কিভাবে করলো। হ্যাঁ, তো এই যে এবং ওইটা ধরে আমরা যখন স্টাডি করব, হ্যাঁ, কেস স্টাডি করব, যে তাহলে মানুষের ইন্টারভিউ নিলাম, দেন হচ্ছে আবার ওইটা নিয়ে স্টাডি করলাম, এন্ড দেন হচ্ছে যে ওখান থেকে আমরা কিছু একটা আমাদের নিজেদের একটা রিসার্চ ডিজাইন আমরা তৈরি করে ফেলবো। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ, তাই না? সার্ভেইস আছে, এক্সপেরিমেন্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে, এই যে
সার্ভেটা জরিপ জরিপ করা, তাই না? এটা দুই জায়গায় করতে পারি, আমরা পার্সোনালাইজ করতে পারি, আমরা ইন্টারনেট থেকে করতে পারি। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টস। এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আমরা মানে প্র্যাকটিক্যালি যখন করব এবং সেখান থেকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হচ্ছে যখন ডাটা নিয়ে হচ্ছে কি করা হয়, কালেক্ট করা হয় এবং ওখান থেকে একটা ডিসিশনে আসা হয়। এই যে মিক্স মেথড হইতে পারে। তারপরে হচ্ছে যে পপুলেশন বা স্যাম্পল, স্যাম্পলটা কি হবে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে আমি আসলে কোন স্যাম্পল নিয়ে কাজ করব। অনেকগুলো স্যাম্পল থাকতে পারে, অনেকগুলো স্যাম্পল থেকে আমি কাজটা করতে পারি। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমার ভ্যারিয়েবলস গুলা কি কি, মানে ভ্যারিয়েবল মানে কি, এখানে বোঝাচ্ছে যে কোন কোন প্যারামিটার গুলো চেঞ্জ হবে, টেম্পারেচার কি থাকবে, স্যাম্পল কতটুকু নিব, সেটা কি লিকুইড হবে নাকি সলিড হবে, সলিড হইলে আহ, মানে কোন মেথোডোলজি ফলো করব, লিকুইড হলে কোন মেথোডোলজি ফলো করব, হিট একটা ফ্যাক্টর। সো এই যে যে ব্যাপারগুলা, হুম, ডাটা কালেকশন টুলস গুলা কি হবে, যে আমি হচ্ছে যে ডাটা কালেকশন কোথায় করব, সো এগুলো কিন্তু ম্যাটার করে। আচ্ছা, ডাটা কালেকশন, ফোর্থ যেটা ছিল ডাটা কালেকশন। তো এই এখানেও বিষয়গুলো রিপিট হচ্ছে যে সার্ভের মধ্যে পড়ে যায় এক্সপেরিমেন্ট, তারপর অবজারভেশন, এগুলো কিন্তু সবকিছু আমরা কি করব, এই ডাটাগুলো হচ্ছে লিখে রাখবো কোথাও একটা। যেমন হচ্ছে আমরা হচ্ছে যে বড় একটা নোট খাতা রাখি, যখন যা করি ওটা লিখে রাখি। তারপর হচ্ছে সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা কি হলো, ওই যে আমি যখন প্রাইমারি ডাটাটা নিলাম, ঠিক আছে, ওই ডাটা থেকে আমি কি করব, প্লাস মাইনাস করব না? কিছু জিনিস কিন্তু প্লাস মাইনাস করব। যে আহ, দেখা গেছে তিনটার থেকে তিনটা সল্ট নিলাম, যোগ করে কত হইলো, তাহলে একটা আউটপুট পেলাম না, যেটাকে আমরা বলতেছি আসলে রিপোর্ট। হ্যাঁ, অথবা হচ্ছে যে এখানে বলতেছে পাবলিশড আর্টিকেলস, অথবা ডাটা সেটস হইতে পারে যেগুলো পাবলিশ করা হয়েছে। তো এইভাবে মানে যেগুলো অলরেডি প্রসেসিং হয়েছে, সেটা হইতে পারে আমাকে দিয়ে অথবা অন্য কাউকে দিয়ে। তো সেগুলোকে হচ্ছে আমরা বলতেছি সেকেন্ডারি ডাটা। প্রাইমারিটা হচ্ছে ডাটা, সেকেন্ডারিটা হচ্ছে মডিফাইড ডাটা বলা যায়। তো এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিসের মাথা রাখতে হবে, সেটা হচ্ছে এনশিওর করতে হবে আমাদের রিলায়েবিলিটি, ভ্যালিডিটি এবং অ্যাকিউরেসি। মানে হচ্ছে যে রিলায়েবিলিটি হচ্ছে যে আমি যে ডাটাটা নিচ্ছি, আহ, এই ডাটাটা হচ্ছে যে কতটা রিলায়েবল। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ডাটাটা কতটা রিলায়েবল, কোন সোর্স থেকে নিচ্ছি, এটা বিশ্বাসযোগ্য কিনা। ভ্যালিডিটি মানে এই ডাটাটা কতদিন পর্যন্ত কাজ করবে। এটা আচ্ছা, হুম, হ্যাঁ, ভ্যালিডিটি কতটুকু আছে, অ্যাকিউরেসি দেখতে হবে। তারপরে হচ্ছে যে এখানে আমরা কি একটা পয়েন্ট রাখলাম, হুম, আচ্ছা, আচ্ছা, ফাইনালি হচ্ছে যে আমরা এই যে যে ডাটাকে কালেক্ট করলাম, কোথায় করলাম, সেই সোর্সটাকে হচ্ছে আহ খুব পারফেক্টলি রাখতে হবে। এখন ওই সোর্সটা হারাই গেলে কিন্তু আমাদের সব শেষ, আমরা যা কাজ করলাম সেই সব কাজে কিন্তু সবকিছু শেষ। ওকে, ডাটা অ্যানালাইসিস এখন হচ্ছে যে যখন আমাদের এই মোটামুটি কাজ সব হয়ে গেল ল্যাবে, হাতে কলমে কাজ, এরপর হচ্ছে ডাটাগুলোকে আমরা অ্যানালাইসিস করব। সেই সেই ক্ষেত্রে অনেক ধরনের টুল আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এবং এই যে এক্সেল এর কাজ ব্যাপকভাবে হয়। তারপর হচ্ছে যে যেটা আর প্রোগ্রামিং হতে পারে, তারপর পাইথন হতে পারে। তো এই কাজগুলো কিন্তু আমরা, পাইথনের কাজ অনেক ক্ষেত্রে লাগে, খুবই কমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর আচ্ছা হচ্ছে এই যে, ভাই, আমার একটা কোশ্চেন আছে এখানে। আচ্ছা হ্যাঁ, পাইথনে আসলে মানে কোর মানে কি ধরনের কাজ করা হয় এখানে পাইথন দিয়ে? পাইথন দিয়ে হচ্ছে কি, আমরা যখন কোন একটা প্রোগ্রাম করব, কোন একটা ফাংশন ডেভেলপ করব, হ্যাঁ, মানে সাপোজ আমি একটা কোড কোড দিয়ে আমি একটা অটোমেটিক সফটওয়্যার বানাবো বা অটোমেটিক কোন একটা প্রসেস তৈরি করব, যেটা দিয়ে আমার ডাটাগুলোকে প্রসেসিং করতে পারবো। ঠিক আছে, তো এটা যে সব ক্ষেত্রে লাগে এমন না, বাট প্রায় বলা যেতে পারে যে 80% রিসার্চ পারপাস, মানে যদি আমাদের ফিল্ড বলি, হ্যাঁ, যদি একটু বেশি ডিপ রিসার্চে যাওয়া যায়, তখন পাইথনটা ব্যাকগ্রাউন্ডে মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন লাগেই। মানে এক্ষেত্রে মানুষ পাইথনটাকে বেশি ইউজ করে, বা আবার আর আর প্রোগ্রামিংটাও কিন্তু অনেক ওয়েল নন। বাট আমরা কারেন্টলি আমরা যেটা করতেছি ওখানে কিন্তু আমি নিজেও
হচ্ছে যে, বা আমরা নিজেরাও কিন্তু এই পাইথনটাকে ইউজ করব না বা করছি না। ঠিক আছে। মানে আমি কোশ্চেনটা জিজ্ঞেস করলাম কি কারণে, মানে আমি হুম। পাইথন নিয়ে কিছু কাজ করছি, আমি সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু প্রোগ্রামিং করি আমি, এখনো করি। আচ্ছা। মানে তা তো এই ভালো। কারণে আর কি আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ল্যাঙ্গুয়েজটা আমার কি, মানে কোনো প্রোগ্রাম বিল্ড করতে লাগে নাকি আমি নতুন নিজের মতো করে প্রোগ্রাম লিখে নিতে পারি এটা? ও আচ্ছা, হ্যাঁ, না এটা বিল্ড করা লাগতে পারে, মানে যেহেতু ওই যে বললাম আমি নিজেও কিন্তু ওই রকম পাইথন নিয়ে কোনো কাজ এখনো করি নাই। ঠিক আছে, আমাদের কাজটা যেটা আছে যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যেটা, সেটাই আমি পাইথন ইউজ না করলেও হবে। তো ন্যানো পার্টিকেল যেটা, ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করতে গেলে আপাতত আমার এটা লাগছে না, বাট এখানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে, যেমন হচ্ছে যে আমাদের, যেমন হচ্ছে ওখানে আমরা যেমন জোটেরও ইউজটা দেখলাম হচ্ছে রেফারেন্সিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আরো কিছু সফটওয়্যার আছে আমরা হচ্ছে যে যেগুলা নিয়ে কাজ করি, বিশেষ করে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেগুলা, চার্ট তৈরি, অথবা চার্ট তৈরি তো আমরা এক্সেলে করতে পারি। এক্সেলেও কিন্তু একটা করা যায়, ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে নিয়ে আসা যায়, যে যখন আমি ডাটা ইনপুট দিব আউটপুট হিসেবে কি পাবো। এইভাবে হচ্ছে যে আমরা দেখা গেছে যে এই জায়গাগুলোতে কাজ করি। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো কিন্তু অনেক পরে, লাইক ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস মানে হচ্ছে কাজ শেষ করে দেন ওটাকে অ্যানালাইসিস করবো, এবং এই জায়গাটাতে দেখা যায় আসলে এই জায়গাটা অনেক ভাস্ট থাকে। মানে সেক্টরগুলো কিন্তু অনেক ডিপ, ডাইভার্স অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি যে যেই ফিল্ডে কাজ করতেছে, ওই ওই ফিল্ডে সে হয়তো আহ, ভালো সাপোর্ট দিতে পারবে। তো এই ফিল্ডে এসে কিন্তু আমরা ওই যে, আমরা কেন একটা রিসার্চ একা করি না, বা কেন একটা রিসার্চ একটা টিমে করে, টিম ওয়ার্ক হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে এক দেশের গবেষক প্লাস আর এক দেশের গবেষক, এরা মিলে রিসার্চ করতেছে। এটা কারণটা কি? কারণ হচ্ছে যে সাপোজ আমরা বাংলাদেশে খুব ভালো মানের একটা কাজ করতে গেলাম, বা আমরা ওই যে যেটা বললাম অ্যাটম বোম তৈরি করতে চাইলাম, তাহলে অ্যাজ এ বাংলাদেশে আমরা আসলে কতটুকু প্রোভাইড করতে পারবো? হ্যাঁ, আমরা একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো, কিন্তু আহ, যদি ইনস্ট্রুমেন্টাল বলি, তাহলে কি আমরা পারবো? আমরা কিন্তু এই সাপোর্টটা দিতে পারবো না। তার মানে হচ্ছে যে যখন আমরা, তাহলে কম্বাইন্ডলি সাপোজ আমরা যুক্তরাষ্ট্রের সাথে একটা প্রজেক্টে গেলাম, যেখানে হচ্ছে যে আমরা একটা পরমাণু অস্ত্র তৈরি করবো সাপোজ। তো ওইখানে যদি আমরা একটা রিসার্চ প্রজেক্ট কম্বাইনলি করি, তো ওখানে আমাদের লজিস্টিক সাপোর্টটাই হবে হচ্ছে কি, ওই যে থিওরিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দেয়া। বাকি মানে মেইন যে কাজটা, বা এই যে পরবর্তীতে যে ডাটা অ্যানালাইসিস বা আদার্স যেটা খুবই হেভি ইনস্ট্রুমেন্ট যেগুলোতে লাগবে, ওই সাপোর্টটা কিন্তু ওরা দিবে, আমরা পারবো না কোনোভাবেই। আমরা ওইখানে থিওরিটিক্যালি পড়ে থাকতে হবে। সো ব্যাপারটা এরকম যে আমরা যখন কোনো একটা রিসার্চ কাজ করি, ওই কাজে কিন্তু ডাইভার্স ফিল্ড থাকে, এবং ওই ফিল্ড গুলোর মধ্যে অ্যাকচুয়ালি সবাই সব ফিল্ডে কাজ করে না। যেমন এই যে আপনি যেমন ভাই পাইথনের পাইথনের কাজ জানেন বা করছেন। সো দেখা যাচ্ছে কোন একটা কাজ, কোন একটা রিসার্চ প্রজেক্টে যদি এমন হয় যে পাইথনের একটা হেল্প লাগবে একটা জায়গায়, তো তখন দেখা যাচ্ছে হয়তো আপনাকে ওই জায়গাটায় কাজে লাগানো যেতে পারে। ঠিক আছে। সো তখন কি হবে, আপনি কিন্তু ওই রিসার্চ পেপারটার হচ্ছে যে একটা অংশ আপনি হোল্ড করেন, এইরকম ব্যাপারটা। সো এটা একটা, এই যে স্কিল গুলো থাকা কিন্তু ভালো। মানে এই যে যেমন যে কোনো একটা খুব কমন যেগুলো আর প্রোগ্রামিং অথবা পাইথন, এগুলো একটা যে কোনো একটা জানলেই দেখা গেছে যে কোনো রিসার্চ পেপারে অ্যাটলিস্ট অ্যাক্সেস নেওয়ার একটা সুযোগ তৈরি হয়। তারপরে এই যে আরো পার্ট আছে, যেমন ভিজুয়াল ফাইন্ডিং, আমরা চার্ট গ্রাফ এবং টেবল দেখলাম। ঠিক আছে, এবং রেজাল্ট গুলোকে হচ্ছে আমরা ক্লিয়ারলি ইন্টারপ্রেট করব এবং লজিক্যালি। তো এটার জন্য কিন্তু আবার